রাইট নাও যে ছবিগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা ছবি তোলা হয়েছে কিন্তু এই স্মার্টফোনটি দিয়ে। Honor Magic 6 Pro রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে এই ডিভাইসটা অফিসিয়ালি লঞ্চ হয় এবং তারপর থেকে আমি এটার ফুল রিভিউর প্রতিনিয়তই রিকোয়েস্ট পেয়েছি, কারণ এই ডিভাইসটার দাম যখন কিনা ফ্ল্যাগশিপ টু ফ্ল্যাগশিপ কম্পেয়ার করা হয়। হ্যাঁ, আজকে আমরা এই দুটো ডিভাইসের সাথে ওকে কম্পেয়ার করে দেখবো কি অবস্থায় আছে ওইটা, বাট দাম অনুযায়ী কম্পেয়ার করতে গেলে ভাই অনেক তফাৎ আছে। যেমন এই দুটো ডিভাইসের অফিসিয়াল কারেন্ট প্রাইস হলো 2,60,000 এবং 2,30,000 টাকা, সেখানে অনারের এই ডিভাইসের দাম 1,30,000। তো অবশ্যই প্রাইসের দিক থেকে কম্পেয়ার করতে গেলে এটা আসলে যায় না, কিন্তু আমরা যদি একটু আনঅফিসিয়াল এগুলোর আনঅফিসিয়ালের সাথে কম্পেয়ার করি তাহলেও কিন্তু অনারের ম্যাজিক 6 Pro একটা বড় রকমের ম্যাজিক দেখিয়েছে, এটাই শুরুতে বলবো। বাংলাদেশ মার্কেটে দুইটা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, এই যে ব্ল্যাক কালার যেটা গ্লাস ব্যাক, আর এটা ইকো লেদার ব্যাক। যারা প্রি বুক করবেন সাথে বড় একটা বক্স পেয়ে যাচ্ছেন, এই সমস্ত দারুণ সব জিনিস বা দারুণ সব গিফটস আপনার জন্য থাকছে। Honor Magic 6 Pro একটু বাল্কি টাইপের স্মার্টফোন, ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো যেমনটা হয়ে থাকে এটাও একটু তেমন টাইপের, তবে ওয়েট ডিস্ট্রিবিউশনটা না আরেকটু বেটার করতে পারতো ওরা। সামনের দিকটাতে মানে ক্যামেরা মডিউল বরাবর ওই সাইডটাতে একটু ওয়েট বেশি লাগে। তো এই যে কালার ভ্যারিয়েন্ট ইকো লেদার ব্যাক, এইটার ক্যামেরার ভিতরে এখানে দেখলাম আবার ওই যে ওয়াটারফলের একটা প্যাটার্ন আছে, অন্যদিকে যেটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট ওইটা একদম সলিড টাইপের আর কি, এটা একটু গ্রেইশ টাইপের ব্ল্যাক। পোর্টস এন্ড বাটন প্রয়োজনে সবকিছু থাকলেও এতে কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নেই, আর বডি ফ্রেমে অবশ্যই এই যে ফ্ল্যাগশিপ দুইটা ডিভাইস তাদের থেকে একটা জায়গায় পিছিয়ে আছে, আর তা হলো এটাতে কিন্তু আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার হতে দেখছি, টাইটেনিয়াম নেই। সো এই জায়গাটায় এসে আপনি বলতে পারেন হ্যাঁ তাহলে এইখানে তো একটু কমতেই আছে। আসতে ভাই দাঁড়ান, এটাতেও IP68 এর রেটিং আছে। 15 মিনিটের জন্য আপনি 1 মিটার পানির গভীরে রাখলেও কোনো ধরনের সমস্যা নেই। আমরা একটু পানিতে চুবিয়ে দেখছিলাম, তাতে করে কোনো প্রবলেম হয়নি এই ডিভাইসের। আবার এই ডিভাইসটা বেশ শক্তপোক্ত একটা ডিভাইস, এবং ওদের লঞ্চিং ইভেন্টে আমরা গেলাম এবং ওরা যেটা বলছিল খুবই ডিউরেবল একটা ডিভাইস, এই যে ধাপ করে ফেলে দিলাম এত দামি একটা ফোন। আর এইটার ডিসপ্লেটা কিন্তু কোয়াড কার্ভড, চারিদিক থেকেই কার্ভ, যদিও দুপাশটা একটু বেশি আর উপরে নিচে একটু কম। এর ফলে হয়েছে কি ফোনটা একটু রাউন্ডেড টাইপের লাগে, কর্নার এরিয়াগুলো একটু রাউন্ডেড লাগতে পারে অনেকের কাছে। বাট এই ডিভাইসের চিন বেজেল অনার এতটাই ন্যারো করেছে যার ফলে দেখে খুবই ভালো লাগবে এবং সিমেট্রিক্যাল অবশ্যই। কিন্তু ডিসপ্লেতে এটা আমরা কি দেখছি, বড় সড়ো একটা পিল শেপ কাট আউট, যেখানে আপনারা ক্যামেরা পেয়ে যাচ্ছেন, পাশাপাশি প্রয়োজনে বেশ কিছু সেন্সরস রয়েছে এবং এটা কিন্তু হার্ডওয়্যার বেসড ওই যে ফেস আনলক সিস্টেমটাও রয়েছে, যেমনটা আমরা আইফোনের ক্ষেত্রেও দেখে থাকি। তো সিকিউরিটির বেলায় এই জায়গাটা কিন্তু বেশ ভালোভাবে সিকিউর করছে, পাশাপাশি রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটার পজিশনটা আমার মতো মনে হয় অনেকের কাছে একটু নিচ দিকে লাগতে পারে আর কি, ফাস্ট এবং দ্রুতই ফাস্ট, খুবই অ্যাকুরেট। অনার বলছে ওদের নিজস্ব টেকনোলজির গ্লাস প্রোটেকশন এখানে দিয়েছে, ন্যানো ক্রিস্টাল শিল্ড, যার ফলে এই ডিভাইসটা প্রিভিয়াস জেনারেশন থেকে 10 গুণ শক্ত হয়েছে, এবং যে কারণে আমি হয়তো ফেলে দেওয়ার সাহস করলাম। সো এটা ভেঙে যাওয়ার পসিবিলিটি খুব কম। আর একটা বিষয় হলো অনারের ডিভাইসগুলোতে কিন্তু গ্রিন লাইন ইস্যুটা খুবই কম দেখা গেছে, এখন পর্যন্ত আমি কখনো শুনিও নাই বা দেখিও নাই। আপনাদের মধ্যে কেউ যদি পেয়ে থাকেন যারা ইউজার রয়েছেন, অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাতে পারেন। এই স্মার্টফোনটা রান করছে কিন্তু ম্যাজিক OS 8 বেসড অন অ্যান্ড্রয়েড 14। অনার ক্লেম করছে 4 বছরের ওরা মেজর আপডেট দেবে, তার মানে 18 পর্যন্ত আমরা অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাব। যদিও এই মুহূর্তে বেশ কিছু ডিভাইস আমরা দেখছি 7 বছরের ওএস আপডেটও দিচ্ছে, তবে 4 বছর কি এখন পর্যন্ত স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেওয়া যায় বলে আশা করছি। স্ন্যাপড্রাগন 8 Gen 3 LPDDR5X 12GB RAM and 512GB UFS 4.0 স্টোরেজ। তো এই জায়গাটা একেবারেই কিন্তু ফ্ল্যাগশিপ একটা স্মার্টফোন থেকে যা আশা করি তাই ডেলিভার করছে, এবং পারফরমেন্সও তাই। ম্যাজিক ওয়েস এবং বাকি যে হার্ডওয়্যার সবকিছু মিলে এই ডিভাইসটা দুর্দান্ত একটা পারফরমেন্স দিচ্ছিল, একদম স্মুথ একটা রেজাল্ট পেয়েছি। S24 আমার ডেইলি ড্রাইভার, অন্যদিকে iPhone 15 Pro Max এটাও আমার ডেইলি ড্রাইভার। যদি আমি এদিকে অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড কম্পেয়ার করে বলি, S24 থেকেও এটার স্মুথনেস আমার কাছে বেশি মনে হয়েছে, বিশেষ করে এই যে 120 হার্টজের যে ব্যাপারটা, ডিসপ্লের ওভারঅল স্মুথনেস, রেগুলার কাজ বা যখন কিনা মাল্টিটাস্কিংয়ে কাজ করছি, একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে সুইচ করছি, স্ক্রলিং, প্রত্যেকটা জায়গায় না কেন যেন মনে হচ্ছিল এইটার স্মুথনেস একটু বেশি। ফোনটা রেগুলার টাস্ক সামলাতে গিয়ে খুব একটা হিট জেনারেট করছিল না, হালকা ওয়ার্ম হয়, এবং আপনি লেদার ব্যাক ডিজাইন এইটাতেও আপনি হাতে একটা ফিল পাবেন ওয়ার্ম হচ্ছে। থার্মাল থ্রোটল করতে দেখিনি কখনো, বাট হালকা ওয়ার্ম হচ্ছে আর কি। এটার র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো ছিল, 12GB র্যাম, এটার বেশ ভালোভাবে ওরা ম্যানেজ করতে পারছে। অ্যাট এ টাইম আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করতে পারবেন এই ডিভাইসে, এবং দেখছিলাম না লাস্টের অ্যাপ্লিকেশনগুলো খুব সহজে ক্র্যাশ করছে আর কি। আর এই ডিভাইসটা বাংলাদেশে অফিসিয়াল এবং গুগলের GSM সার্ভিস সবকিছু আপনারা ঠিকঠাক পাচ্ছেন, সুতরাং আপনি সবকিছু এখানে ব্যবহার করতে পারবেন, মানে সবকিছুই ব্যবহার করতে পারবেন। বাই দ্য ওয়ে আপনি AI ফিচারগুলো পেয়ে যাচ্ছেন, যেমনটা এখনকার ফ্ল্যাগশিপ ডিভাইস বা কম দামি ডিভাইসেও AI এর ফিচারগুলো চলে আসছে, তো এই ডিভাইসও আপনারা সেরকম কিছু পেয়ে যাচ্ছেন। যেমন ম্যাজিক পোর্টাল নামে একটা অপশন আছে, কোনো একটা টেক্সট আপনি সিলেক্ট করে নিয়ে ডিরেক্টলি ড্রপ করতে পারবেন ম্যাপে, এবং ম্যাপ থেকে আপনি অ্যাড্রেস বের করতে পারেন। একইভাবে অন্য অ্যাপ্লিকেশনে বা নোটপ্যাডেও আপনি নিতে পারছেন। এ জাতীয় বেশ কিছু দারুণ ফিচার রয়েছে, যেগুলো আই থিঙ্ক ডে টু ডে টাস্কে আপনাকে আরেকটু সহায়তা করবে।
গেমিংয়েও কিন্তু এই স্মার্টফোন বেশ ভালোই ম্যাজিক দেখিয়েছে। S24 আলট্রা বা আইফোন 15 প্রো ম্যাক্স এদের সাথে কম্পেয়ার করতে গেলে কোনো অংশেই পিছিয়ে নেই, বরং এখানে S24 আলট্রা থেকে কিছুটা বেটার মনে হতে পারে। আইফোনের সাথে কম্পেয়ার করতে গেলে অলমোস্ট সিমিলার টাইপের একটা রেজাল্ট পাচ্ছিলাম, এর থেকে প্রায় কাছাকাছি লেভেলের একটা পারফরমেন্স ডেলিভার করতে পারছে। গেনশন ইম্প্যাক্টে হাইয়েস্ট গ্রাফিক্সে মোশন ব্লার অফ রেখে দেখছিলাম এই ডিভাইস একদম স্টেবল পারফরমেন্স ধরে রাখতে পারছে। মাঝে মধ্যে দু একটা ফ্রেম ওঠানামা করতে দেখছিলাম, তবে অ্যাভারেজ আমি বলতে পারি 59 FPS এবং 20 মিনিটস গেমিংয়ের পরে এই ডিভাইসের তাপমাত্রা গিয়ে দাঁড়ায় 39 ডিগ্রি, এই যে এই পোর্শনটাতে এখানে। এবং একইভাবে কয়েকবারই আমরা টেস্ট করে দেখছিলাম এই স্মার্টফোনটা গেমিংয়ের দারুণ রেজাল্ট দেয় এবং সুপার স্মুথ একটা রেজাল্ট আমরা পাচ্ছিলাম ওভারঅল। ইভেন আমরা ট্রাই করছিলাম এখানে পাবজি, যেখানে আমরা দেখলাম স্মুথ 90 FPS এই ডিভাইসটা একেবারে স্মুথ পারফরমেন্সই ধরে রাখতে পারছে এবং FPS এর ক্ষেত্রে এটা 88 পয়েন্ট সামথিং আমি এরকম বলতে পারি অ্যাভারেজ, যদি কিনা আমরা মোটামুটি 30-40 মিনিটসের একটা অ্যাভারেজ কাউন্ট করি আর কি। এবং সেক্ষেত্রে গেনশন ইম্প্যাক্টের তুলনায় পাবজিতে একটু হালকা বেশি ওয়ার্ম হচ্ছিল, তখন আমরা দেখছিলাম এই ডিভাইসটা 41 ডিগ্রি পর্যন্ত চলে আসছিল, যেখানে নর্মালি অন্য ডিভাইসে দেখা যায় গেনশন ইম্প্যাক্টটা বেশি গরম হয়। যাই হোক, পাবজির ক্ষেত্রে আমরা 120 FPS ও গেম প্লে করি এবং সেখানেও স্মুথ রেজাল্ট দেখাতে পারছিল এই ডিভাইস। এর পাশাপাশি আরও অনেক গেম খেলা হয় এই ডিভাইস দিয়ে, লং টাইম খেলা হয়েছে এবং এই ডিভাইসটা আমাদের কাছে আছেও অনেকদিন। পোলাপান যেই এটা দিয়ে গেম খেলে প্রত্যেকের একটাই ভাষ্য, এইটার গেম প্লে সুপার স্মুথ এবং প্রত্যেকটা গেমের ক্ষেত্রে সেই ব্যাপারটা ছিল। আই থিঙ্ক এর পারফরমেন্স সেকশন নিয়ে আপনাদের কারো কোনো কমপ্লেন থাকবে না, সেই জায়গাটা খুবই ভালো করতে পারছে, প্লাস সফটওয়্যার অপটিমাইজেশন খুবই ভালো পেয়েছে কিন্তু এই ডিভাইস থেকে আমরা। এখন বলতেই পারেন ভাই ম্যাজিক ওয়েসটা এর যে ইউআই এটা আসলে কতটুকু বেটার হবে কি, এখন পর্যন্ত কাউকে কখনো বলতে শুনিনি ম্যাজিক ইউআই নিয়ে প্যারা খেয়েছে বা পরবর্তী আপডেটে গিয়ে অন্য একটা ঝামেলা তৈরি করে ফেলছে, এই ধরনের প্রবলেম কিন্তু কাউকে আমরা ফেস করতে দেখিনি। বলা যায় ম্যাজিক ওয়েস অ্যান্ড্রয়েডের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ইউআইয়ের মধ্যেই থাকে। অলরাইট, ক্যামেরাতে আসা যাক। রিয়ারে 3টা শুটার আছে, 3টা শুটারই কাজের। এর যে মেইন শুটার 50 মেগাপিক্সেলের, পরবর্তী শুটার হলো গিয়ে 50 মেগাপিক্সেল যেটা আলট্রাওয়াইডে ছবি নেবে, এবং 180 মেগাপিক্সেলের আরও একটি শুটার রয়েছে যেটা মূলত জুম লেন্স, টেলিফটো জুম লেন্স আর কি। এখানে মূলত আইএসএসএল HP3 200 মেগাপিক্সেলের সেন্সরকে ওরা একটু কাস্টমাইজ করে 180-তে কনভার্ট করে নিয়েছে। আর এই যে 50 মেগাপিক্সেলের মেইন শুটার এটা হলো অমনিভিশনের OV58, যার সেন্সর সাইজ বেশ বড়সড় এবং অনেক বেশি লাইট নিতে পারবে এবং সেইটার কারিশমা ওরা বেশ কিছু জায়গায় দেখিয়েছে। তো আমি যেমনটা শুরুতেই বলছিলাম এই ডিভাইসগুলোর সাথে আমরা একটু কম্পেয়ার করে দেখবো, ইভেন আমরা ক্যামেরাতে একটু কম্পেয়ার করে দেখছিলাম, যেখানে আমরা সাইড বাই সাইড দেখতে গেলে আইফোনের তো নিজস্ব একটা টোন আছে, ওই ব্যাপারটা যদি বাদ দিই বাকি জায়গায় কিন্তু প্রায় কাছাকাছি টাইপের রেজাল্ট দিচ্ছিল প্রত্যেকটা ডিভাইসেই। যেমন S24 আলট্রা এবং আইফোন 15 প্রো ম্যাক্সের সাথে আমরা দেখছিলাম শার্পনেস ডিটেলে এই ডিভাইসটা একদম হেড টু হেড কম্পিটিশন দিচ্ছে। ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে কিঞ্চিত পিছিয়ে থাকতে পারে এবং হাইলাইট এরিয়াটাকে ও একটু বেশি হাইলাইটলি প্রেজেন্ট করছে বা এক্সপোজার একটু বেশি লাগতে পারে আপনাদের কাছে। এর বাইরে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু সিমিলারিটিস আমরা খুঁজে পাচ্ছিলাম। কালার টোনটা একটু ওই যে হুয়াওয়ে, অনার এদের যে নিজস্ব একটা টোন সেই ব্যাপারটা বিদ্যমান আছে। এটা প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা আলাদা একটা কালার সেন্স থাকে, যেমন আইফোনের ক্ষেত্রে একটা ওয়ার্ম টোন দিতে আমরা দেখি ম্যাক্সিমাম জায়গায়, তেমনি স্যামসাং ওদের নিজস্ব একটু ভাইব্রেন্ট টাইপের কালার আছে, ওটা প্রেজেন্ট করে। বাট শার্পনেস ডিটেল এই জায়গাগুলোতে কিন্তু আপনি কমতি পাচ্ছেন না 3টা ডিভাইসের একটাতেও। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনার আবার এগিয়েও ছিল, জুম করে দেখতে গেলে বোঝা যায় যে অনার এই জায়গায় ডিটেল বেটার দেখাতে পারছে। এটা অনেক সময় ক্লিকের কারণেও হতে পারে, অনেক সময় দেখা যায় অ্যাট এ টাইম 2টা ফোন নিয়ে আপনি ক্লিক করছেন, একটা হাত কেঁপে যেতে পারে, এরকম কিছু বিষয় থাকে। তো ওভারঅল যদি একটা সামারিতে আমি নিয়ে আসি তাহলে বলা যেতে পারে ডে লাইট কন্ডিশনের ছবিগুলোতে আমরা এক্সপোজার একটু হাই হতে দেখি অনেক সময় অনারে, আর ওই যে ডাইনামিক রেঞ্জে একটু পিছিয়ে থাকতে পারে ওদের থেকে, বাট ম্যাক্সিমাম জায়গায় একই রকম রেজাল্ট দিচ্ছিল। ভালো ছিল এটার আলট্রাওয়াইড শুটারটাও, ইভেন আলট্রাওয়াইড শুটারকে আমি আইফোনের সাথে কম্পেয়ার করে দেখছিলাম, ম্যাক্সিমাম জায়গায় আইফোন থেকে আমার এইটার আলট্রাওয়াইড শুটারের রেজাল্ট বেটার মনে হয়েছে। স্যামসাং এর সাথে কম্পেয়ার করতে গেলে প্রায় সিমিলার টাইপের রেজাল্ট ছিল। মেন ক্যামেরার সাথে কালার অ্যাকুরেসির কম্পেয়ার করতে গেলে একটু ডিফারেন্ট আপনি লক্ষ্য করবেন, যেমন আলট্রাওয়াইডটা একটু কন্ট্রাস্টে লাগছিল, একটু কালার বেশি মনে হয়েছে আমার কাছে আর কি। লো লাইট এরিয়াতে 3টা স্মার্টফোনে কিন্তু খুবই ভালো রেজাল্ট দিচ্ছে, যেমনটা আপনারা দেখছেন। আইফোন যেমন এই যে একটু ওয়ার্ম টোন দেয়, অন্যদিকে এইটা আবার একটু আলো বেশি বাড়িয়ে দেয়, বাট ডিটেলের পরিমাণ এটাতে আমার বেটার মনে হয়েছে। যেমন আইফোনের ছবিকে যদি আমি জুম করে দেখতে যাই সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিটেলের পরিমাণ কম এবং অনেক জিনিসই পুরো একরকম করে ফেলছে, যে টেক্সচারগুলো হয়তো বোঝা যায় না, যেখানে এই স্মার্টফোন দিয়ে ক্যাপচার করা ছবিগুলোতে টেক্সচারগুলো আরো বেটার ভাবে প্রেজেন্ট করতে পারছে। তবে অনারের একটা বিষয় আমার কাছে পার্সোনালি খুব একটা ভালো লাগে না, সেটা হচ্ছে ও লো লাইটের ছবিগুলোকে একটু বেশি স্যাচুরেট করে প্রেজেন্ট করে, কালারটাকে একটু বুস্ট আপ করে দেয়। এমনিতে ছবি ক্লিয়ার, ডিটেলে মোটামুটি ভালো, বাট কালারটা মনে হবে আপনার কাছে বেশ কিছুটা টুইক করে প্রেজেন্ট করছে, ন্যাচারাল টোনটা আর থাকছে না। এই ব্যাপারটা অনেকে হয়তো ভালোভাবে নাও নিতে পারে, আবার অনেকের কাছে এটা মনে হতে পারে সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ, মানে জাস্ট আপলোড করে দিলেই চলে, তাদের জন্য আবার ভালোও লাগতে পারে। এটা আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। পোর্ট্রেট মুড, হ্যাঁ এই জায়গাটা মোটামুটি ডিভাইসটা প্রায় আইফোনের কাছাকাছি লেভেলের একটা ছবি দিচ্ছে। এবারে আইফোনের পোর্ট্রেটগুলো যেমন লাগে এইটার পোর্ট্রেট অলমোস্ট সিমিলার টাইপের একটা রেজাল্ট দিচ্ছিল, যদিও 5x এর ক্ষেত্রে এটা মনে হলো একটু বেশি ক্রপ করে প্রেজেন্ট করছে ছবিগুলো, বাট এজ ডিটেকশন ভালো
ভালো ছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একেবারে ন্যাচারাল অতটা লাগেনি, একটু বেশি বুকেটা আমার কাছে মনে হচ্ছিল আর কি। এটা অবশ্য আপনি চাইলে একটু কম বেশি করেও নিতে পারেন। আর হিউম্যান স্কিনটাকে না একটু বেশি ব্রাইট করে দিয়ে প্রেজেন্ট করে আর কি। হয় কি ছবিতে আপনার যে ন্যাচারাল টোনটা ওইটা থাকে না, তখন আপনাকে মনে হবে বেশি ব্রাইট। যেমন আমার এই ছবিগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন আমি এই লেভেলের ফর্সা মানুষ না জীবনেও, কিন্তু আমাকে এরকম ফর্সা করে দিছে আর কি। সেটা আমি না, ম্যাক্সিমাম মানুষকে এটা করছে। এখন এই ব্যাপারটা অনেকের কাছে খুব পজিটিভ একটা ভাইব ক্রিয়েট করবে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, আমার মতোই। তবে লো লাইটে এটার পোর্ট্রেট মুড ততটা ভালো ছিল না, বেশ ভালো রকমের এই হিমশিম খাচ্ছিল, যেটা হয়তো এই ছবি দেখলে আপনি বুঝতে পারবেন। আমি প্রথমে একটা ক্লিক করার পর ভাবলাম যে আমার কোনো ঝামেলা ছিল কিনা, নাকি এর লেন্সের উপর আমি হাত দিয়ে ফেলছিলাম, বাট না, আমি সেকেন্ড ক্লিকে গিয়েও দেখলাম একই অবস্থা করছে। তো বোঝা যাচ্ছে লো লাইটে পোর্ট্রেট মোডে অন্য ডিভাইসগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে, মানে বাকি দুইটা ফ্ল্যাগশিপের সাথে কম্পেয়ার করতে গেলে এটা পিছিয়ে থাকছে। আছে জুম লেন্স 10x পর্যন্ত আপনি ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারছেন এই ছবিগুলোকে, এবং সেখানে আপনারা লসলেস একটা জুম পেয়ে যাচ্ছেন। কালারের দিক থেকে মেইন ক্যামেরার সাথে কম্পেয়ার করতে গেলে একটু ডিফারেন্ট আপনি লক্ষ্য করবেন আর কি এই জায়গাটা, বা ডিটেল পরিমাণ মোটামুটি ভালো আছে জুম লেন্সের ক্ষেত্রেও। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 50 মেগাপিক্সেলের, মেগাপিক্সেল তো কম না। ডিএক্সও মার্কে রাইট নাও ঢুকলে আপনি দেখবেন সেলফিতে নাম্বার 1 স্মার্টফোন এইটাই, বাট রেজাল্ট আমার কাছে মনে হয়েছে ওই যে সাদা করে প্রেজেন্ট করে। চাইনিজ কোম্পানিগুলোর এই স্মার্টফোনগুলোতে আমরা এই বিষয়গুলো হয়তো অহরহই দেখেছি, ওরা একটু নিজেদেরকে ব্রাইট করে প্রেজেন্ট করতে পছন্দ করে হয়তো, ওরকম কিছুই। তবে সেলফি লাভারদের আবার এই ধরনের সেলফি ভালো লেগে যাওয়ার কথা, যেখানে আমরা ন্যাচারাল টোন পাইনি, স্কিনটা একটু সফট করতে দেখছি, বাট ওভারঅল ডিটেল ভালো, ডাইনামিক রেঞ্জও ভালো, আউটডোরেও ভালো ছবি আসে, ইনডোরে দিকেও ভালোবাসে, কিন্তু ওই সাদা করার অপশনটা বন্ধ করার সুযোগ নেই। মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় 4K 60 FPS এ, ইআইএস ওয়াইএস বোথ কাজ করছে, ভিডিও স্টেবল। তবে লেন্স সুইচিং এর ক্ষেত্রে আপনি দেখবেন ওই অ্যান্ড্রয়েডের বাকি অ্যান্ড্রয়েডগুলোর মতো ওইরকম রেজাল্ট দিচ্ছে, কাট একটা ভাব আপনি পাবেন। আইফোন যেমনটা স্মুথলি করতে পারে এই ব্যাপারটা আইফোনও পারছে না। বাট অন্যদিকে ভিডিওতে কালার আমরা একটু বেশি দেখছি, একটু ভাইব্রেন্ট টাইপের ভিডিও দিচ্ছে। দেন অ্যাগেইন ভিডিও ডিটেল ভালো, যে কারণে আমার মনে হয় এই ভিডিওগুলো আপনারা ইজিলি কাজে লাগাতে পারবেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় 4K 30 FPS এ। এর ক্যামেরার আরেকটা স্পেশালিটি হলো শাটার স্পিড, খুবই দ্রুত ছবি ক্যাপচার করতে পারে। আপনি কোনো রানিং বস্তু ছবি তুলতে চাইলে বা রানিং কোনো কিছু ছবি তুলতে চাইলে এটা দিয়েও তুলতে পারবেন। এর এআই টেকনোলজি সেই ছবিগুলোকে একদম পারফেক্টলি তুলতে পারবে। তো ফাইনালি ক্যামেরা নিয়ে আমার মন্তব্য, তিনটা ডিভাইসকে সাইড বাই সাইড কম্পেয়ার করার পরে অবশ্যই আপনি চাইলে S24 আলট্রা এবং iPhone 15 Pro Max এর সাথে এটাকে কম্পেয়ার করতে পারেন। কম্পেয়ার করার মতো একটা ডিভাইস, সেই ক্যামেরাতে সরাসরি ওদেরকে বিট করার মতো ক্ষমতা রাখছে। স্টিল iPhone 15 Pro Max এবং S24 আলট্রা ক্যামেরার বেশ কিছু ফিচার, ভিডিও কোয়ালিটি সবকিছু মিলে এগিয়েও থাকছে। আবার যখন কিনা আপনি অফিসিয়াল এই প্রাইস পয়েন্টে কিনছেন, অফিসিয়ালি ওদের সাথে কম্পেয়ার করছেন, ডেফিনেটলি এটা অনেক দূর এগিয়ে থাকবে। দাম তো ভাই 1 লাখের উপরেই গ্যাপ আছে এখানে। সে যাই হোক, এই স্মার্টফোনের অন্যতম আরো একটি বিশেষ আকর্ষণ এর ডিসপ্লে সেকশন। যেমনটা বলছিলাম, কোয়াড কার্ভ ডিসপ্লে রয়েছে, এটার সাইজ 6.8 ইঞ্চ। এটা কিন্তু LTPO প্যানেল, যেটা মূলত একটা OLED প্যানেল, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এন্ড 120 হার্টজ হাই রিফ্রেশ রেট দিচ্ছে। আর আরেকটা বড় জায়গা হলো 5000 নিটস পিক ব্রাইটনেস আছে। এত বেশি ব্রাইটনেসের কি খুব একটা প্রয়োজন আছে? এই 5000 নিটস পিক ব্রাইটনেস আপনি কিন্তু যে কোনো জায়গায় যে কোনো সময় ব্যবহার করতে পারবেন না, এবং তার কোনো প্রয়োজনও পড়ে না। আউটডোরে ডিরেক্ট সানলাইটে, তারপরে HDR কন্টেন্ট, এই সমস্ত জায়গায় এইটার মজাটা আপনি অবশ্যই ফিল করতে পারবেন। তো ব্রাইটনেস নিয়ে কোনো কমপ্লেন নেই। এটার 120 হার্টজের স্মুথনেসটা একটু অন্য লেভেলেই পাবেন, যেমনটা আমি আবারও বলছি, এটা খুবই স্মুথ। প্লাস এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন এবং টাচ রেসপন্স সবকিছু মিলে ডিসপ্লেটা খুবই জোস লেভেলের একটা ডিসপ্লে। ইভেন ডিএক্সও মার্কের রেটিং অনুযায়ী এইটা নাম্বার 1-এই আছে ডিসপ্লের দিক থেকেও, সেলফি প্লাস ডিসপ্লেতে আমি দেখলাম আর কি। তো ডিসপ্লেটা ভালো শক্ত এবং ডিসপ্লে কোয়ালিটিও ভালো, কিন্তু কিছু মানুষের কাছে এই ডিসপ্লেটার কয়েকটা বিষয় ভালো নাও লাগতে পারে। অনেকে আবার এখন কার্ভ ডিসপ্লে হয়তো পছন্দ করেন না। আমার কাছে পার্সোনালি এই যে কার্ভটা খুব একটা ভালো লাগে না। আর দ্বিতীয়ত হলো গিয়ে এই যে পিল শেপ নচটা, এটাও অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। বাট এই জিনিসগুলো যদি আপনার আবার ভালো লেগে যায়, তাহলে এই ডিসপ্লে নিয়ে কমপ্লেন করার মতো কোনো জায়গার থাকছে না। ডুয়াল স্পিকার আছে, স্পিকার লাউডনেস ভালো, ক্লিয়ার সাউন্ড দেয়। স্টিল আমি কম্পেয়ার করি যদি আইফোন এবং S24 আলট্রা, তাহলে কেন যেন আপনার মনে হবে এটা একটু সাউন্ডটা একটু পিছিয়ে আছে আর কি। আবার গেমিং টেমিং এর টাইমে এই পাশের স্পিকারটা মোটামুটি ভালোই লক হয়ে যায়, যেমনটা আমি দেখলাম। ইয়ারপিসের সাউন্ড ভালো, ওইটা আবার ঠিকঠাক আছে একদমই। বাই দ্য ওয়ে, এই ডিসপ্লেতে কিন্তু ফ্লিকার ফ্রি সার্টিফিকেশনও রয়েছে। অনার ম্যাজিকে কিন্তু রেগুলার ব্যাটারি ব্যবহার করা হয়নি, স্পেশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর তা হলো সিলিকন কার্বন ব্যাটারি, যেখানে আমরা 5600 mAh এর ব্যাটারি দেখছি আর কি। এই ব্যাটারিটা হলো এরকম ব্যাটারি, ধরুন একই সাইজে রেখে রেগুলার লিথিয়াম বা ওই যে লিথিয়াম আয়ন, ওই তুলনায় বেশি পরিমাণ চার্জ সংরক্ষণ করতে পারে, ক্যাপাসিটি বেশি থাকে, 12.8% ক্যাপাসিটি বেশি নিতে পারে একই সাইজ অনুযায়ী রেগুলার ব্যাটারির সাথে যদি আমরা কম্পেয়ার করি। আর এটাতে কিন্তু 80 ওয়াট চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় এবং 66 ওয়াট ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট নেয়। ইভেন যারা প্রি বুক করবেন তারা কিন্তু সাথে এরকম একটা ওয়্যারলেস চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন, যেটা নর্মালি কিনতে গেলে অনেক টাকা পয়সা খরচ করতে হতো আপনাকে। আর এর বক্স আপনারা পেয়ে যাচ্ছেন একটা 100 ওয়াটের চার্জার, যদিও 100 ওয়াট সাপোর্ট নিচ্ছে না, বাট ওটা আপনার থাকলো আর কি। এটা চার্জ হতে 1 আওয়ারের
ঘন্টার মতো সময় লেগে যায়, আর যেটা ওয়্যারলেস চার্জিং সিস্টেম ওটা দিয়ে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগে যাবে। বাট ব্যাটারি ব্যাকআপ ভালো। যখন কিনা আমরা এই ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর সাথে কম্পেয়ার করে দেখছিলাম, এদের সাথে কম্পেয়ার করতে গেলে সিমিলার টাইপের রেজাল্ট মনে হয়েছে। 7 ঘন্টার মতো এসওটি পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু কম না এরকম একটা ফ্ল্যাগশিপ ডিভাইস থেকে। এতক্ষণ পর্যন্ত অনার ম্যাজিকের অনেক ম্যাজিক দেখলাম, অনেক ভালো জায়গা আমরা দেখে ফেললাম, বাট যে সমস্ত জায়গাগুলোতে ইমপ্রুভমেন্টের দরকার ছিল তার মধ্যে নাম্বার 1 হতে পারে এই ডিভাইসটার ওয়েট ডিস্ট্রিবিউশন আরো বেটার হওয়া উচিত ছিল। দেন এটার ডিজাইনটা টোটালি সাবজেক্টিভ একটা ব্যাপার, তারপরেও আমার মনে হয় এই ডিজাইনটাতে আর একটু গুরুত্ব দেওয়া উচিত ছিল অনারের। যেখানে এখনকার ফ্ল্যাগশিপ গুলোতে আমরা দেখছি টাইটানিয়াম বিল্ড হচ্ছে, এটা কোনো দরকারি জিনিসই যেমন না, বাট থাকলে পরে আমরা আরো ইজিলি ওদের সাথে কম্পেয়ার করতে পারতাম তখন, বা সেম টু সেম। আর থাকলে স্পিকার কোয়ালিটি, অফকোর্স এটার স্পিকারও ভালো, বাট ওদের সাথে কম্পেয়ার করতে গেলে যেহেতু ফ্ল্যাগশিপ ফোন, সব ফ্ল্যাগশিপ ফোনের সাথে কম্পেয়ার হচ্ছে, এই জন্যই বললাম আর একটু বেটার করার মতো সুযোগ ছিল এই ডিভাইসের। আই থিঙ্ক ভিডিওটা দেখার পরে আপনি মোটামুটি ক্লিয়ার। স্যামসাং বা আইফোনের বাইরেও আপনি ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে এটাকে খুব সহজেই চয়েস করতে পারেন। এই ডিভাইসটা পার্সোনালি আমার কাছে রেগুলার ব্যবহার করে খুবই ভালো লেগেছে। আমি নিজে হয়তো এটা ব্যবহারও করতাম যদি কিনা এটার সাথে একটা এস পেনের মতো কোনো ব্যবস্থা থাকতো, কারণ এস পেনটা আমার রেগুলার প্রয়োজন পড়ে, যে কারণেই স্যামসাং এর এই ডিভাইস ব্যবহার করা। আদারওয়াইজ আমার কাছে এটা স্মুথনেস অন্য জায়গায় বেশ ভালো লেগেছে, হয়তো আমি তখন এটাকেও চয়েস করতে পারতাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই ডিভাইসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর কারা এটা কেনার জন্য ওয়েট করছিলেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। চললাম, টেক কেয়ার।